আমরা কিভাবে মায়াজমটা বুঝবো সহজভাবে, অর্থাৎ কেস দেখে, পেশেন্ট দেখে, রোগী দেখে, কেস টেকিং দেখে। এটা হচ্ছে আজকের টপিকস। তার আগে তিনটা কোশ্চেন করতে চাই আমি, আমাকে করতে চাই, আপনাদেরকে না। এবং সেই তিনটা উত্তরও আমাকে আমি বলতে চাই যে আমাকে দিতে। প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট অফ মায়াজম ফর দ্য ক্লিনিক্যাল পার্সপেক্টিভ। ইজ মায়াজম ফিউটিলিটি? হুইচ কেসেস নিড মায়াজমেটিক ফাইন্ডিং? আমি এই তিনটা উত্তরে একসাথে দিতে চাই যে আসলে ক্লিনিক্যালি দৃষ্টিভঙ্গিটা কেমন হবে। মায়াজম কি শুধুমাত্র একটা ফিউটিলিটি বলতে নিরর্থকতা, কাল্পনিক বা এই টাইপের কিছু কিনা, সেটার ব্যাখ্যা এবং একই সাথে যে কোন কেসগুলোতে আমরা মায়াজমেটিক ফাইন্ডিং করব সেই উত্তরগুলো হয়। তার আগে একটু বলে নিতে হয় স্বভাবতই ভাবে যে সাইকোসিস মায়াজমে এটা হচ্ছে এনিম্যান সাহেবের একদম নিজস্ব একটা আবিষ্কৃত মায়াজম। অর্থাৎ আমরা সোরা, সাইকোসিস, সিফিলিস, টিউবারকুলোসিস এইগুলোর যে নামগুলো জানি, সোরা এবং সিফিলিস আগে থেকেই ছিল। দিস ইজ এ অ্যানসেস্ট্রাল অর দ্য ওল্ড মায়াজম। এটা হচ্ছে পুরাতন যে গ্রিক কিংবা হিপোক্রেটাসের সময় থেকেই এই মায়াজমের বিষয়গুলো অন্যভাবে ছিল। আমরা কমিউনিটিতে পড়ে আসছি ডিজিজ থিওরিতে, যে সেখানে কিন্তু ওল্ড থিওরি মধ্যে মায়াজম ছিল, আপনারা সবাই এটা জানবেন, কমিউনিটি বইয়ে আছে। কিন্তু সাইকোসিসটা হ্যানিম্যান একদম নিজস্ব, একদম স্বকীয়, ইউনিক আমাদের কাছে। মূলত এটা আসলে কি সাইকোসিস মায়াজমটা? প্রথমত যদি আমি প্যাথোলজিক্যাল ফাইন্ডিং বলতে চাই, দিস ইজ এ গনোকক্কাস ব্যাকটেরিয়া, স্পেশালি নাইজেরিয়া গনোরিয়া। এটা হচ্ছে তো নাইজেরিয়ার মধ্যে কিছু ভাগ আছে। আমাদের যে নাইজেরিয়া হচ্ছে এটা হচ্ছে জেনেরিক না, গনোরিয়া একটা, আরেকটা হচ্ছে মেনিনজিটাইটিস। মেনিনজিটাইটিস এটাতে হয় মেনিনজাইটিস, অর্থাৎ আমাদের যে মস্তিষ্কের স্কাল্পের নিচে যে আছে মেনিনজিস, সেখানে হচ্ছে ইনফ্লামেশন হয়। সেটাও কিন্তু এই নাইজেরিয়া দিয়ে হয়। তো এই মায়াজমটা আসলে কিভাবে ডেভেলপ হয় সেটার কথা আসছি। তার আগে একটু এটা বলে যে ক্লিনিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ আমাদের এই বর্তমান জামানায়, বর্তমান সময়ে ড্রাগ, ইনজেকশন, পেনিসিলিন, বিভিন্ন ধরনের ওষুধ, হতে পারে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, তিব্বতি, এই সমস্ত ওষুধ খেয়ে মানুষের এক ধরনের ড্রাগ অথবা আর্টিফিশিয়াল ডিজিজের দিকে মানুষ বেশি পরিমাণ ছুটছে কিংবা বেশি পরিমাণ যাচ্ছে। সেজন্য এখন ডায়াবেটিক্স ঘরে ঘরে, ক্যান্সার ঘরে ঘরে, হার্ট হার্ট প্রেশার, এই ধরনের কিডনি ফেইলর, হার্ট ফেইলর, এই সমস্যাগুলো ঘরে ঘরে দেখা যাচ্ছে। তার পিছনে আমাদের অবশ্যই এনভায়রনমেন্ট অস্বীকার করার সুযোগ নেই, খাবার, এগুলো তো ডায়েট এন্ড রেজিমেন্ট তো আছেই। তো সেই হিসেবে আমাদের যদি আমরা রোগটাকে একদম গোড়া থেকে, একদম সেন্টার থেকে যদি রিমুভ করতে চাই, তাহলে আমাদের সেই ডিজিজ ফোর্সের সাথে আমাদেরকে লড়াই করতে হবে। সেটা ডিজিজ ফোর্সটা কি? হোয়াটস দ্য মায়াজম? মায়াজম হচ্ছে এক ধরনের ডাইনামিক পাওয়ার, যেটা আমাদের শরীরে এক ধরনের রোগ তৈরির জন্য কাজ করে। এটাকে প্র্যাকটিক্যালি বোঝানো সম্ভব না এই মায়াজমের বিষয়টা কি, এটা তাত্ত্বিক ভাবে বুঝে নিতে হবে যে মায়াজম দিয়ে এরকম কিছু বোঝানো হচ্ছে। দিস ইজ ইনভিজিবল ডাইনামিক পাওয়ার, যেটা অদৃশ্য শক্তি, কিন্তু এটার পিছনে স্ট্রং লজিক আছে। শুধু অদৃশ্য বললেই হবে না, কারণ প্রত্যেকটার জন্য আলাদা বেসমেন্ট আছে। তো সেগুলো কি করে আমাদের রোগ শরীরে তৈরির জন্য ভূমিকা পালন করে। যদি তাই না হতো তাহলে কারো হচ্ছে কনস্টিপেশন হয়, কারো হচ্ছে হ্যামোরেডস হয়, কারো হচ্ছে কিডনিতে স্টোন হয়, কারো হচ্ছে ফাইব্রয়েড হয়, কারো হচ্ছে অ্যাডেনোমাইসিস হয়, কারো হচ্ছে হার্ট ব্লক হয়। সবার তো হয় না এক ফ্যামিলির ভিতরে। কেন হয় না, সেই কেন উত্তর যদি আমি ফাইন্ডিং করতে চাই, দিস ইজ এ নিড, হুইচ কেসেস নিড ফাইন্ডিং। এই কেনের উত্তর যখন আমি খুঁজতে যাব, তখনই আমাদেরকে মায়াজমটাকে আমাদের জানতে হবে। যদি না জানি মায়াজম, মায়াজম ছাড়া কি চলবে না, এই উত্তরে কি বলা যেতে পারে? মায়াজম ছাড়া চলবে, হ্যাঁ, আংশিক চলবে, কিন্তু পুরাটা চলবে না। কেমন সেটা চলবে না? ধরেন আপনি মায়াজমটাকে টোটালি বাদ দিয়ে দিলেন আপনার সিলেবাস থেকে, পড়াশোনা থেকে। আপনি শুধুমাত্র ওই অন্য সাবজেক্ট নিয়ে, প্র্যাকটিস অফ মেডিসিন, ম্যাথমেটিকা, সেই নলেজ গুলো দিয়েই প্রেসক্রিপশন করতে চাচ্ছেন। ঠিক আছে, ওয়েল ডান। তো একটা পেশেন্ট আপনার কাছে আসলো, ধরেন তার হার্টের ভালভুলার ডিজিজ, হতে পারে অ্যাট্রিয়াল সেপ্টাম ডিফেক্ট, একই সাথে তার অ্যাজমা সমস্যা আছে, স্কিন ডিজিজ আছে, ইউরিনারি ট্রাভেল আছে, হাত পা বার্নিং আছে, তার সাথে ধরেন আরো কিছু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, হতে পারে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম আছে। এই যে বিষয়গুলো, ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে এইগুলো কথা বলছি। এই ধরনের মাল্টিপল ডিজিজের পেশেন্ট কিন্তু আমাদের কাছে খুব বেশি, এবং বর্তমান জামানায় খুব বেশি সংখ্যক এই রোগী। এগুলোকে আপনি কি করবেন? এখন এই বিষয়গুলোকে আপনি কোনো মেডিসিনে ফেলতে পারবেন না। একাধিক মেডিসিন আসছে, কখনো থুজা, কখনো ম্যাডোরিনাম, কখনো নাইট্রিক অ্যাসিড, কখনো সেভালসিরো, কখনো বারবারিস ভালগারিস, কখনো অ্যাডোনিস ভার্নালিস। এই যে মেডিসিন গুলো আসছে একে একে, এই জন্য কি করছে, আমরা আমরা অনেকেই একটার পর একটা সেই ওষুধগুলো দিয়ে দিচ্ছি, অথবা
4-5টা ওষুধ একসাথে দিয়ে দিচ্ছি, এটা শেষ করে এটা খাবেন, এটা শেষ করে এটা খাবেন। তার পিছনে কারণ কি? তার কারণ হচ্ছে আমরা মায়াজমকে অস্বীকার করেছি, মায়াজমকে অবমূল্যায়ন করছি। যদি আমি এইভাবে চিন্তা করতাম যে এই ডিজিজ গুলো যেগুলো কথা বললাম, অ্যাট্রিয়াল সেপ্টাম ডিফেক্ট, হার্টের যে ফেলার, বাল্বের যে ভালভুলার ডিজিজ, এটা কোন মায়াজম? দিস ইজ এ সাইকোসিস মায়াজম। ইরিটেবল ভাওয়াল সিনড্রোম কোন মায়াজম? দিস ইজ এ সোরিক সাইকোসিস ম্যানিফেস্টেশন। কিডনি স্টোন, দিস ইজ এ সাইকোটিক মায়াজম। তারপরে ধরেন স্কিন ডিজিজ, দিস ইজ এ সুরিক মায়াজম। তার মানে আমি যদি এখানে যদি একটা হিসাব নিকেশ করি যে ঠিক আছে, তাহলে কোন মায়াজমটা সারফেস মানে সব থেকে বেশি রুলিং করছে আমাদের বডিতে, সেটা আমাকে তখন যদি আমি দেখি, তখন আমাকে একটা সাইকোটিক গ্রুপের ওষুধ বাছাই করতে আমাকে সহায়তা করে। এবং সাইকোটিক গ্রুপের শুধুমাত্র ওষুধ থুজা আর ম্যাড্রিনাম না, বহু ওষুধ আছে। তো সেগুলো থেকে আমাকে একটা ওষুধ জাস্টিফাই করে ঠিকঠাক মতো তার টোটালিটি অফ বায়োজম দুইটা একই সাথে যখন আমি করব, তখন আমার এই সেই ওষুধটা তার জন্য একদম সব থেকে ওয়েল সিলেক্টেড হবে। এবং এটা দিয়ে যখন কিছুটা কাজ করবে, পরবর্তী শক্তি দিলাম, তারপরে কিছুটা কাজ করলে আর একটা সময় পরে কাজ করবে না, দেন আমাকে তখন বুঝতে হবে যে এই মায়াজমের বিষয়টা বা সারফেসটা সেটা কমে গেছে। এটা কি অনেকটা আপনারা ভাবতে পারেন যে পদ্ম ফুলের মতো অনেকগুলো বা শাপলা ফুলের মতো অনেকগুলো লেয়ার থাকে, বা পেঁয়াজের কথাও চিন্তা করা যেতে পারে যে একটার উপর আরেকটা লেয়ার থাকে, এরকম ভাবে লেয়ার দিয়ে সাজানো থাকে। ঠিক মানুষের শরীরও বর্তমান জামানায় সোরা, সাইকোসিস, সিফিলিস, টিউবারকুলার, এই 3টা মায়াজমের লেয়ার একই সাথে থাকে। কোনোটা প্রাধান্য বেশি থাকে, কোনোটা প্রাধান্য কম থাকে। যেই লেয়ারটা ভিজিবল, বাইরে থেকে দেখা যাচ্ছে, বা যে সিমটম গুলো যেই মায়াজমের বেশি, সেইটার ওষুধ আগে সিলেকশন করতে হবে। তাহলে সেটা প্রেসক্রিপশনটা আপনার কাজে দিবে এবং সেটা আপনার জন্য ভালো হবে। শুধুমাত্র টোটালিটি অফ সিমটম খুঁজতে চাইলে আপনি একটা মেডিসিন আসতে পারবেন না। মনে হবে এটা দিব না এটা দিব, 3-4টা মেডিসিন আসবে, কোনোভাবেই সম্ভব না। এই যেমন ধরেন হ্যামোরয়েডস এর জন্য আমি আমাদের কলেজের কথাই বলি, আমার ফ্রেন্ডদের কথাই বলি। হ্যামোরয়েডস এর প্রেসক্রিপশন করছে নাইট্রিক অ্যাসিড, তার সাথে সাথে রেটেনহিয়া। আমি বললাম 2টা কেন মেডিসিন? 2টা সিমটমে আছে। তার মানে হচ্ছে মায়াজমটাকে অস্বীকার করার কারণে তাকে এখন দুইটাই ভাবতে হচ্ছে, কারণ 50% রেটার্ন হিয়ার আছে, 50% নাইট্রিক অ্যাসিড আছে। এখন সে দুইটাকে একসাথে দিতে পারছে না, কারণ একসাথে দিলে একটা কবিরা গুণা হবে, সেই জন্য একটা সকালে একটা বিকেলে। এই উদ্দেশ্য থেকে, এটা থেকে ফাইন্ডিং বের হওয়ার জন্য আমাদের এই মায়াজমটা দরকার। আর সমস্ত রকম ক্রনিক ডিজিজের ক্ষেত্রেই, ক্রনিক ডিজিজ কোনগুলো? যে সমস্ত ক্রনিক মায়াজম থেকে তৈরি হয়। কারণ ক্রনিক মায়াজম থেকে কি কি রোগ হয় সেটা আমরা আজকে স্লাইডে দেখবো, স্পেশালি সাইকোসিস। তো এখন একটু বলতে চাই যে ডেভেলপমেন্টটা কিভাবে হয় আমাদের শরীরে। 2টা ভাবে হয়, একটা হচ্ছে অ্যানসেস্ট্রাল আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে মানে হেরিডিটারি, মানে বংশগত ভাবে কিংবা ভার্টিক্যালি মা থেকে পেতে পারি, এইভাবে আসতে পারে আমাদের অ্যানসেস্ট্রাল। আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড হতে পারে। অ্যাকোয়ার্ডটা কি? সেটা হচ্ছে যে জন্ম হওয়ার পরে আমার দ্বারা সেই জীবাণুটা, অর্থাৎ সেই নাইজেরিয়া গনোরিয়া, সেই গনোরিয়ার জীবাণুটা আমার শরীরে যখন আসবে, স্পেশালি এটা এই যে মায়োজমটা, সেটা মানুষের শরীরে প্যারাসাইটিক ভাবে থাকে, এটা বাইরে থাকতে পারে না। এটা আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে, এখানে নিউট্রোফিল, ইসিনোফিল আছে। তো আমাদের এই নিউট্রোফিলটাকে প্রথমে হচ্ছে এটা অ্যাটাক করে আমাদের এই গনোকক্কাস বা এই নাইজেরিয়া গনোরিয়া, এই জীবাণুটা হওয়ার পরে আমাদের স্পেশালি এটাতে যদি এসটিডি ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেইভাবে শরীরে আসতে শুরু করে। সব থেকে বেশি সমস্যা যেটা হচ্ছে অ্যানসেস্ট্রাল। ভালো ভালো ফোর্স, অর্থাৎ পূর্বপুরুষের কোন এই ব্যাপার কিংবা বংশ পরম্পরা, এই জীবাণু যদি কেউ বহন করে থাকে তার শরীরে, সব থেকে কঠিন, সব থেকে জটিল হ্যানিম্যানের ভাষায় মায়াজম হচ্ছে এই সাইকোসিস মায়াজম। কারণ এটা দীর্ঘ সময় পর্যন্ত মানুষের শরীরে একদম ল্যাটেন্ট অবস্থায়, কোনো প্রকার ক্ষতি ছাড়া, কোনো প্রকার ক্লিনিক্যাল ফিচার তৈরি করা ছাড়া থাকতে পারে। আর সেটা যদি আমি সেই ডিজিজটা ধরেন কারো গনোরিয়া হয়েছে, সেটা পেনিসিলিন দিয়ে, টেট্রাসাইক্লিন দিয়ে কিংবা সালফোনিলামাইড বা এই জাতীয় যে ইনজেকশন গুলো আছে সেটা দিয়ে কি করা হইলো। তার আগে বলতে চাই যে এটা আসলে আমাদের ডেভেলপমেন্টটা কিভাবে হয়, প্রথম শুরুটা কিভাবে, সেটা আমি আসবো সামনে সেই উত্তরে, স্লাইডে দেখালে ভালো হয়। অর্থাৎ 2 ভাবে আমাদের শরীরে ডেভেলপমেন্টটা হতে পারে এই সাইকোসিস মায়াজমটা। তবে সব থেকে বেশি অ্যানসেস্ট্রাল, অর্থাৎ বংশানুগতিক ভাবেই আমাদের দেখা যায়। এটা কেস টেকিং করেই পাওয়া যাবে। কেস টেকিং কি কি ফাইন্ডিংস বের করবো সেটা আমরা আসছি সামনে। আচ্ছা,
তো প্রথমে আমি একটু কি নোটস অথবা কি ওয়ার্ডস যেভাবে বুঝি সেটা একটু বুঝে নিই। যে সোরার ক্ষেত্রে তো বলা হয়েছে, সোরার কথা না বলি আজকে, ইনকোঅর্ডিনেশন অর্থাৎ ভারসাম্যহীনতা। এই ভারসাম্যহীনতা কি, এটার উত্তর সামনে আসছে। আরেকটা হচ্ছে রিজেনারেশন অথবা বৃদ্ধি, যে কোনো ধরনের বৃদ্ধি। ফিজিক্যালি স্পেশালি প্রলিফারেশন, প্রলিফারেশন মানেও বৃদ্ধি অথবা অ্যাক্সেস, যেমন টিউমার, ফাইব্রয়েড, ওয়ার্স অর এনি কাইন্ড অফ গ্রোথ। আর মেন্টালি অ্যাবসেন্ট মাইন্ডেড, এটা খুবই সংক্ষেপে লেখা আছে, আরো বিষয়ের সামনে আসবে, সেগুলো আমরা একটা একটা করে দেখি। তাহলে ক্লিনিক্যালি আমরা যেটা পাবো, ক্লিনিক্যাল বলতে প্যাথোলজিক্যালি যে বিষয়গুলো পাবো, প্রথমত হাইপার, সব জিনিসগুলো এখানে বেশি থাকবে, স্পেশালি হাইপারটেনশন, হাইপারট্রপি, হাইপারপ্লেশিয়া। এগুলো তো আমি ছবি দিয়ে দিচ্ছি আজকে, যাতে বোঝার কোনো অসুবিধা না হয়। ইনক্রিজ ইন সেল সাইজ, আর একটা হচ্ছে ইনক্রিজ ইন সেল নাম্বার। এখানে বৃদ্ধি হয়েছে, কোথাও সেলের আকার বেড়ে গেছে, কখনো সংখ্যা বেড়ে গেছে। যেহেতু এটা হাই হয়ে গেছে, হাইপার বৃদ্ধি, সো এটা হচ্ছে সাইকোসিস ম্যানিফেস্টেশন বা সাইকোসিস এক ধরনের অবস্থা। হাইপার টেনশন, এখানে ব্লাড প্রেশারের কথা বৃদ্ধি করা হচ্ছে 140 কিংবা 180, এটা বয়স অনুযায়ী হাইপার টেনশনটা নির্ভর করে। স্পেশালি আমরা 120-এর উপরে গেলে, 130 বা 40, সেটাকে আমরা নর্মাল হিসেবে হাইপার টেনশন ধরে থাকি। তো আমি একটু সাইকিক এসেন্স, নেচার এন্ড ক্যারেক্টার, মানসিক ভাবে এই বিষয়গুলো কেমন হবে এটা বোঝা খুবই সহজ। মায়াজম ধরার জন্য এই মানসিক বিষয়টা, এটা সাসপিশিয়াস, কুসংস্কারচ্ছন্ন, সন্দেহভাজন, এই টাইপের কিছু বোঝানো হচ্ছে। যে স্পেশালি সন্দেহজনকটাকেই বেশি বুঝে থাকি এখানে, অর্থাৎ সর্ব বিষয়ে তারা এক ধরনের সন্দেহ থাকে। ওষুধ খেলে কাজ করবে কিনা, আসছে চেম্বারে হেজিটেশন ফিল করছে, যে জিজ্ঞেস করছে যে আসলেই তার রোগটা সারবে কিনা, তার আগে সে অনেকগুলো ওষুধ খেয়েছে, হোমিওপ্যাথি বিভিন্ন ডাক্তার দেখিয়েছে। এই ধরনের এক ধরনের আর সন্দেহ বিষয়, এবং শুধু এই বিষয়ে না, সমস্ত রকম বিষয়ে তার সন্দেহ থাকে। জেলাসি থাকে, গ্রেডি থাকে, লোভী থাকে, এক্সট্রোভার্টেড থাকে, ইননেচার, অর্থাৎ সে বহির্মুখী থাকে। ইন্ট্রোভার্ট থাকে হচ্ছে সুরিক মায়াজম, আর এক্সট্রোভার্ট হচ্ছে সাইকোসিস মায়াজম। তাহলে মানসিক বিষয়গুলো যদি বলতে চাই, যে এই রোগীগুলো সাধারণত সাইকোসিস মায়াজমের রোগী, এরা ভালো চিন্তা করতে পারে না, পড়াশোনা তাদের মনে থাকে না, এদের মাথায় সবসময় কুবুদ্ধি, মানুষের খারাপ, ভালো চিন্তা করতে পারে না। এই ধরনের শিশুরা বড় হয়ে ভালো কিছু করতে পারে না। মা বাবা আক্ষেপ করে যে ছেলেগুলো আমার তো হলো না, কিংবা যেরকম চাচ্ছিলাম তেমন হলো না, ছেলেগুলো নষ্ট হয়ে গেছে, অল্প বয়সে পেকে গেছে। দিস ইজ এ সাইকিক এসেন্স অফ সাইকোসিস মায়াজম। এটা আমাদের কি ফাইন্ডিং করে নিতে হবে, বুঝে নিতে হবে। এখানে আমি কি নোটস গুলো নিয়ে আলোচনা করছি। ব্যক্তি জীবনে আমরা যখন মানুষের সাথে কথা বলি, তখন আমরা বুঝতে পারি যে সে মানুষটা আসলে কেমন, তার ভেতরটা আসলে কেমন। এটা আমরা নিজেরা সবাই বুঝি। আমরা হলে থাকি, কোন ছেলে মেয়ে কেমন, যাদের সাথে চলি, সেগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। আমরা সব থেকে ভালো হয় মায়াজম বোঝার জন্য, যে আমরা আমাদের চারপাশে যে মানুষগুলোর সাথে থাকি, তাদেরকে আমরা একটু দেখি, তাদের দিকে একটু তাকাই, তাদের অ্যাক্টিভিটিস গুলো একটু খেয়াল করি। তারা কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, কিভাবে হাসে, কিভাবে চিন্তা করছে, কিভাবে অ্যাডভাইস দিচ্ছে, সেই বিষয়গুলো যদি একটু খেয়াল করতে পারি, তাহলেই কিন্তু আমার মায়াজম বোঝাটা আমার জন্য সহজ হয়ে যায়। তারপরে হচ্ছে হেয়ার ফলিং এর কথা বলতে চাই, যদি স্পেশালি সার্কুলেটেড অথবা স্পট এরকম টাইপের থাকবে। এখানে মেলের ছবি, এখানে ফিমেলের ছবি, অর্থাৎ এখানে এক ধরনের ক্রাস্টি, ক্রাস্টি মানে হচ্ছে চটচটা অথবা ভুসি কিংবা এই টাইপের কিছু, বুঝে নেন ক্রাস্টি ভাবে এটা বোঝানো হচ্ছে, বা স্কেলি বলা যেতে পারে। এখানে লেখা নেই শব্দগুলো, কিন্তু আমি বলছি, সেগুলো শুনে নেন। যে মাথার মাঝখান থেকে টাক পড়া যেটাকে বলে, সেটা গোলাকার ভাবে হবে। সেখান থেকে চামড়া কিংবা কোনো ধরনের যেটাকে বলা হয় যে ড্যান্ড্রাফ, খুশকি, অথবা ব্র্যান লাইক ড্যান্ড্রাফ, অথবা মানে গমের ভুসির মতো, এই টাইপের কিছু বোঝানো হয়, সেগুলো হচ্ছে এখান থেকে ওঠে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে যে তার মুখের স্বাদটা কেমন হবে, সেটা হচ্ছে ফিশি, অর্থাৎ আষ্টে আষ্টে গন্ধ, সেটা ফিল করতে চাই। এটা সব ক্ষেত্রে হয়তো পাবেন না, কিন্তু ফিশি লাইক অডর সেটা অন্য ক্ষেত্রে পাবেন, সেটা সামনে বলছি। তারপর আসছে পালসের ক্ষেত্রে ট্রাকিকার্ডিয়া, সুরিক মায়াজমের ক্ষেত্রে ব্রাডিকার্ডিয়া, এখানে হচ্ছে ট্রাকিকার্ডিয়া। আপনারা অবশ্যই আজকে ক্লাসটা শেষ করে, যারা আগে ক্লাসটা করেন না, একটু করে নেবেন, তাহলে আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। ট্রাকিকার্ডিয়া বলতে আমরা আমাদের যে পালস রেট স্বাভাবিকভাবে 72 থাকে, সেটা যখন 100 বিট ক্রস করে যায়, সেটাকে আমরা বলি ট্রাকিকার্ডিয়া। বাওয়েল গুলো কেমন হবে, ডায়রিয়া হবে।
সুরিক মায়াজমের ক্ষেত্রে কনস্টিপেটেড হবে, সাইকোটিকের ক্ষেত্রে ডায়রিয়া হবে। আর জয়েন্ট পেইনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা পেইন, বর্তমান জামানায় তো জয়েন্ট পেইন বয়স্ক মানুষের থাকেই, 90% পেশেন্টেরই এই ধরনের সমস্যা থাকে জয়েন্ট পেইন গুলো, স্পেশালি যে কোনো শরীরের জয়েন্টই হোক, হতে পারে ছোট জয়েন্ট, হতে পারে বড় জয়েন্ট। আচ্ছা, সেই জয়েন্ট গুলোতে পেইন, এটা হচ্ছে সাইকোসিসের ধর্ম কিংবা সাইকোসিসের ম্যানিফেস্টেশন অবস্থা নির্দেশ করে। ডায়াথিসিস, ডায়াথিসিস মানে কোন রোগ হওয়ার দিকে যে প্রবণতাটা, সরি, রিমেটিক অথবা গাউটি। এই রিমেটিক অথবা গাউটি শব্দটা একটা মানে ব্যাপক টার্ম, এটা সারা শরীরেই হতে পারে। রিমেটিক বলতে আমরা রিমেটিক ফিভার জানি, রিমেটিক আর্থাইটিসের কথা জানি, রিমেটিক হার্ট ডিজিজের কথা জানি। সেগুলো হচ্ছে রিমেটিক দিয়ে বোঝানো হয়, অর্থাৎ যেগুলো আমাদের বোনসের সাথে, একই সাথে মাসেলের সাথে, টেন্ডনের সাথে কিংবা লিগামেন্টের সাথে সম্পৃক্ত। আর গাউটি বলতে স্পেশালি আমাদের স্মল জয়েন্ট গুলোর সাথেই বোঝানো হয়। অর্থাৎ রিমেটিক শব্দটা আসবে সেটা হচ্ছে ব্যাপক পরিসরে, আর সেটার একটা শর্ট ভার্সন হচ্ছে গাউটি। আমরা আমরা দেখবো যে অনেকের আঙ্গুল ব্যথা হয়, আঙ্গুল ফুলে যায়, স্পেশালি অ্যাঙ্কেল জয়েন্ট কিংবা পায়ের আঙ্গুল, পায়ের বুড়ো আঙ্গুলের পাশে, বা লাল হয়ে যায়, ফুলে যায়, সেখানে ইউরিক অ্যাসিড গুলো জমা পড়ে যায়, সেটাকে আমরা গাউট বলি। তার সাথে সাথে লিথিক অ্যাসিড অর পলিফারেটিভ ডায়াথিসিস, লিথিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, এই বিষয়গুলো যখন আমাদের কিডনির ফাংশন গুলো যখন ঠিক মতো কাজ করতে পারে না, তখন আমাদের রক্তের মধ্যে সেই অ্যাসিড গুলো পরিমাণ বেড়ে যায়। সেটা আমরা সরাসরি ইউরিন আরএমই রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন দিয়ে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি। তার মানে ডায়াথিসিস শব্দটা যখন আসবে তখন বোঝা যাচ্ছে যে তার এই বিষয়গুলো হওয়ার দিকে সামনে প্রবণতা আছে। ডায়াথিসিস অর্থাৎ প্রবণতা বা সামনে সাসসেপ্টিবিলিটি, এগুলো খুব কাছাকাছি শব্দ। হেনিম্যান কোথাও সাসসেপ্টিবিলিটি আর ডায়াথিসিস, হেনিম্যান ডায়াথিসিস শব্দটা উচ্চারণই করেন না, ডায়াথিসিস সাসসেপ্টিবিলিটি উচ্চারণ করছেন। আমরা আমাদের বোঝার জন্য ডায়াথিসিস শব্দটা অ্যাড করে নিয়েছি। সিক্রেশনটা এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, পুরুলেন্ট অর্থাৎ পাস যুক্ত এবং ইয়েলো। আমি দেখেন সমস্ত লেখাগুলো আজকে বেশিরভাগ ইয়েলো দিয়ে সাজানোর চেষ্টা করছি, তার কারণ সামনে বলছি তার কারণ। একটু এখন নখের দিকে তাকানো যেতে পারে, এটা আমরা ছবিগুলোর দিকে একটু ভালো মতো খেয়াল করি, কারণ আমরা আমাদের এই ছবিগুলো আমরা দেখতে পারি, আমাদের নিজের হাতের দিকে আমরা নিজের দিকে তাকাতে পারি, কিংবা আশেপাশে কেউ থাকলে আপনারা একটু সবার হাতটা ধরেন, হাতটা ধরে একটু দেখেন কার হাতের আঙ্গুলের নখগুলো কেমন। তো এখানে থিক, ওয়েবি, রিবড, করুগেটেড, কনভেক্স এর কথা আছে। এই সমস্ত কথার অর্থ হচ্ছে যে মোটা হবে, ঢেউ খেলানো হবে, কখনো মাঝখানে এরকম ফাটা থাকতে পারে, কখনো মোটা থাকবে, পুরু থাকবে, অথবা একটু উপরের দিকে উঁচু থাকবে, যেটাকে উত্তল বা কনভেক্স বলি। করুগেটেড মানে হচ্ছে ঢেউ খেলানো। এরকম বিষয়গুলো আপনারা ফাইন্ডিংস করবেন, অবশ্যই এই চেক করবেন, এই ফিজিক্যাল যে বিষয়গুলো, প্যারামিটার গুলো আছে পেশেন্ট দেখার সময়, ক্রনিক ডিজিজের সময়, এই বিষয়গুলো আমরা আজকের পর থেকে অবশ্যই নেল খেয়াল করবো। আরো সামনে অনেক বিষয় আসছি, সেগুলো দেখি। তার ফেসটা কেমন হবে? ইয়েলো কালার, পাফি ইডেমাটাস, অর্থাৎ একটু ফোলা টাইপের থাকে। এটা হয়তো সব ক্ষেত্রে আপনি পাবেন না, কিন্তু যে জিনিসগুলো পেতে পারেন সেটা হচ্ছে কনজেনিটাল অথবা অ্যাকোয়ার্ড ওভার গ্রোথ, অর্থাৎ তার মুখে ব্যস্তা দেখতে পারেন, আঁচিল থাকতে পারে, অথবা তিল থাকতে পারে, অথবা ব্রন থাকতে পারে। সেটা সিস্টিক হইতে হবে অবশ্যই, তা না হলে সেটা সাইকোটিক হবে না। অথবা চোখে এখানে যে আইলিড আছে সেখানে ক্যালাজম থাকতে পারে, স্টাইস থাকতে পারে, ট্রিমার থাকতে পারে, লাম থাকতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে যখন আপনি খেয়াল করবেন। আর সব থেকে বড় ফেসিয়াল এক্সপ্রেশন যেটা, সেটা হচ্ছে তার মুখ ধরনের সন্দেহপূর্ণ আচরণ থাকবে, সেটা সামনে দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ সাইকিয়াট, এই ছবিটা পিছনে চলে গেছে, ছবিটা কোথায় গেল? হ্যাঁ, এই যে দেখেন ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখলেন তো, অর্থাৎ দুইজন, এই যে একজন মেল একজন ফিমেল, মাঝখান দিয়ে আসছে স্টার মতো অভিনেত্রী আসছে, কি পরামর্শ করছে, বুদ্ধি করছে জানি না। এই যে ফেসিয়াল এক্সপ্রেশনটা, এটা মনে রাখেন, এই যে এই চেহারাটা মনে রাখেন। দেন আমি নেক্সট চলেছে টিথ। টিথ গুলো একটু খেয়াল রাখেন, এটা আমি ভালো ছবি পাই নাই, সার্চ করে খুব তাড়াহুড়া করে অ্যাড করছে স্লাইড গুলো। অর্থাৎ তার দাঁতগুলো উঁচু নিচু হবে, এখানে দুইটা সমান এরকম সমান থাকবে না। অর্থাৎ এটাকে কি বলেন আপনারা, গ্যাস দাঁত না কি বলে, যে একটার ভিতর দিয়ে আরেকটা, অর্থাৎ সমান্তরাল না, নট প্যারালাল, এই যে এরকম, অর্থাৎ দাঁতগুলো এরকম থাকবে।
কিন্তু এখানে পোকা থাকবে না, দাঁতগুলোতে পোকা থাকবে না, পোকা থাকবে টিউবারকুলার মায়াজমের। আর এই মাঝখানে যদি ফাঁকা থাকে দুই দাঁতের মাঝখানে এখানে, সেটা হচ্ছে বেসিলি সরি মানে টিউবারকুলি নামের হচ্ছে এই দাঁতগুলো এরকম থাকে। আর টিউবারকুলি নামের দাঁতগুলো থাকে, সেটা সামনে টিউবারকুলি নাম পড়ার সময় বলবো, তো একটু বলে রাখি কিন্তু এসেই বলবো। সেটা হচ্ছে এখানে পাতলা থাকে, যেটাকে বলে ক্ষয় হয়ে গেছে এরকম। তবে এটা মনে রাখি, সাইকোসিসে দাঁতগুলো এবড়ো থেবড়ে হয়, একটার ভিতর দিয়ে আরেকটা ওঠে, সমান্তরাল থাকে না এই জিনিসগুলো। অর্থাৎ অনেকে শুনবেন যে আহ, ভিতর দিয়ে আরেকটা দাঁত উঠছে, আহ, দাঁতের ব্যথা, এই বিষয়গুলো দেখা যায়, দাঁতের সমস্যা। সেখানে আবার তারা কি বলে ক্যালিং করতে হয় না কি কি যেন করে, এগুলো ঠিক করে। তো এইগুলো হচ্ছে সাইকোসিস মায়াজমের দাঁত। আচ্ছা, দেন হচ্ছে লিপসটা হচ্ছে মোটা থাকে, থিকেন থাকে, একটু মোটা, তবে ফাটা খুব বেশি একটা থাকে না। দাঁত এই ঠোঁটটা ফাটা থাকে না, ফাটা থাকে সাধারণত সিফিলিসের। আর এটার ক্ষেত্রে একটু মোটা থাকে, পুরু থাকে। আচ্ছা, তো এই ড্রেসগুলো সবসময় মনে রাখতে হবে, সাইকোসিসের পেশেন্ট সবসময় ব্রাইট রেড কালার, ব্রাইট ইয়েলো কালার, সরি রেড না, ব্রাইট ইয়েলো কালার অথবা যে কোনো ব্রাইট কালার পড়তে সে পছন্দ করে। অর্থাৎ তার সব জিনিস চকচক চাই, তার বই পত্র গুছানো থাকবে, চকচক করবে, ময়লা থাকলে সে সহ্য করতে পারবে না, কাপড় চোপড় গুলো কাপুন পুরাতন থাকবে কিন্তু তারপরে সেটা চকচক করবে। আপনারা দেখবেন সবসময় তার চুল আঁচানো থাকবে, পরিপাটি থাকবে, ড্রেস গুলো আয়রন করা থাকবে। অর্থাৎ সে মানসিক ভাবে, অর্থাৎ ভিতর দিক দিয়ে খারাপ কিন্তু বাইরের দিক দিয়ে খুব ভালো। অর্থাৎ সে ভালো চিন্তা করতে পারে না, মানুষের ক্ষতি চায়, কিন্তু তার পোশাক আশাক দেখে, তার অ্যাটিটিউড দেখে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না। এই ধরনের একটা বিষয় দেখা যায় সাইকোসিস মায়াজমের ক্ষেত্রে। স্পেশালি হলুদ কালারটা তার বেশি পছন্দ, একই সাথে তার ব্রাইট কালার জামা কাপড় পরতে বেশি দেখা যায়। এই জামার রং দেখেও আমরা অনেক সময় বুঝে ফেলতে পারি সে আসলে কোন মায়াজমের রোগী। ওকে, দেন তারপরে তার শখগুলো কিরকম হবে। এই যে বললাম সে ভালো কিছু চিন্তা করতে পারে না, খারাপ চিন্তা ভিতরে, গ্যাম্বলিং, জুয়া খেলা, ক্যাসিনো। ক্যাসিনো মানে তো আমরা বুঝি বদির কথা চিন্তা করি যে বদি। তারপর হচ্ছে বিঙ্গু, বিঙ্গু মানে হচ্ছে তাসের জুয়া খেলা। শপিং, শপিং বলতে শপিং আমরা যেটা বুঝি সেটাই। তারপর হচ্ছে ড্যান্সিং, এই বিষয়গুলো তার শখ দেখা যায় এই সাইকোসিস। জিজ্ঞেস করি তোমার হবি কি, প্রত্যেকেরই তো হবি থাকে, জিজ্ঞেস করি ছোটবেলায় আমরা প্যারাগ্রাফ লিখতাম, কম্পোজিশন লিখতাম, হবি কি, তখন সেগুলো হয়তো লিখতে পারে না, কিন্তু তার মন মন হচ্ছে এই বিষয়গুলো চায়। এগুলো আমরা দেখতে বুঝতে পারি বর্তমান জামানায়, এগুলো তো খুব বেশি দেখা যায় এই হবি। এগুলো মনে রাখি, বুঝতে পারবো। তারপরে অকুপেশন, তার ক্যারিয়ারটা সে কিভাবে গঠন করতে চায়। অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক টাইপের, সে খুবই অ্যাক্টিভ পার্সন থাকে, যেটাকে বলা যেতে পারে যে হিসাব নিকাশে সে ব্যাপক দক্ষ, এখান থেকে তার কোনো অসুবিধা নয়। তারপরে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সব থেকে প্রধান কর্তা হতে চায়। ডিকটেটর, এটা অনেক বড় কথা, কর্তৃত্ব করতে চায়, সবার আগে মাতবরি করতে চায়, সবার কথা পরে তার কথা আগে। বন্ধুদের মাঝখানে দেখবেন যে সবার 10 কথা, তার এক কথা, ওটা না মানলে ঝামেলা আছে। আমরাও কিন্তু এই শ্রেণীতে আছি, হ্যাঁ। সাইকোসিস, ডক্টর, লয়ার, পলিটিশিয়ান, স্টক ব্রোকার মানে শেয়ারের দালাল, এই টাইপের কিছু বোঝানো হয়। এইগুলো অকুপেশন দেখা যায় সাধারণত সাইকোসিস মায়াজমের ক্ষেত্রে। এটা একটা জেনারেল কথা। তারপরে পার্সোনালিটির দিকে একটু তাকাই। পার্সোনালিটি অ্যাগ্রেসিভ হবে, খুবই আক্রমণাত্মক হবে তার আচরণ, সবসময় হবে না। যখন রাগ করবে তখন সে খুবই অ্যাগ্রেসিভ, যেটাকে বলে আক্রমণাত্মক হতে পারে, মনে হতে পারে যে সে একদম ফাইটিং এ চলে গেছে। তারপরে আছে অ্যারোগেন্ট, অহংকারী দাম্ভিকতা ভাব দেখা যায়। অ্যাম্বিশাস, উচ্চাকাঙ্ক্ষা দেখা যায়। অ্যাসার্টিভ, জিদ থাকে তার কাছে। এটা খুব ভালো দিক সাইকোসিসের, যে আসলে জিদ যদি না থাকে তাহলে মানুষ আগাতে পারে না। কারণ জিদটাই মানুষটাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। তারপর হচ্ছে বশী, মানে কর্তৃত্ব প্রিয়, কাছাকাছি বিষয়গুলো আসছে দেখেন, অর্থাৎ সবগুলি এক ধরনের কর্তৃত্ব প্রিয়, অর্থাৎ তারকে একটু সেরা মনে করে আর কি। তারপর হচ্ছে ক্যারিসমেটিক। ক্যারিসমেটিক বলতে এটা বুঝে নিতে হবে, ক্যারিসমেটিক বাংলার অর্থ হচ্ছে সহজাত দক্ষতা সম্পন্ন বা এরকম কিছু, কিন্তু অর্থাৎ সে মানুষটাকে সহজে, একটা মানুষটাকে পটাতে পারে, হ্যাঁ, এইভাবে বোঝা নিতে পারে ক্যারিসমেটিক। তার কিছু বিশেষ গুণাবলী আছে, তো মানুষের সাথে হঠাৎ করে মিশে যেতে পারে তার কথা দিয়ে, তার অ্যাক্টিভিটিস দিয়ে, তার ভাবভঙ্গি দিয়ে, এটা। তারপর আসছে এনথুজিয়াস্টিক, উদ্যমী হয় খুবই,
ফল্ট ফাইন্ডিং, নিজের ভুল ধরে না, মানুষই শুধু ভুল। তারপর হচ্ছে ফ্যানাটিক, ধর্মান্ধ হয়, অর্থাৎ সে যেটা করে তার ধর্মই ঠিক, সবগুলো ভুল, এই টাইপের একটা বিষয় থাকে। ধর্মে ধর্মে মারামারি লাগিয়ে দেয়। এটা তো বর্তমান জামানায় ইন্ডিয়ার দিকে তাকালে ভালোই বুঝতে পারবেন যে আমাদের আমাদের নাম বললে চাকরি থাকবে না। ফ্যানাটিক কে। তারপর হচ্ছে ম্যানিপুলেট, ধান্দাবাজ, ম্যানিপুলেট। তারপর হচ্ছে পসেসিভ, এটাও অনেকটা ক্যারিসমেটিকের মতোই, যে মানুষকে সহজেই সম্বন্ধ সম্বন্ধ করতে পারে, একটা মানুষের সাথে সহজেই মিশে যেতে পারে। তারপরে হচ্ছে পারফেকশনিস্ট, মানে পাপী, এই টাইপের কিছু। এগুলো হচ্ছে এই পার্সোনালিটি গুলো দেখা যাচ্ছে যে সাইকোসিস মায়াজমের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, দেন ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে হবে? ট্রিটমেন্ট প্ল্যান, হেনিম্যানের যে ক্রনিক ডিজিজ যে বইটা আছে আমাদের, সে 2টা খণ্ড, প্রথম খণ্ডটার মধ্যে হেনিম্যান এই মায়াজম নিয়ে কথা বলছেন। তো উনি এখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান দেওয়া আছে, অনেক বিশাল করে লেখা। তো আমি সেগুলো একটা সংক্ষেপে আমার মতো করে আমি সেটা নিয়ে আসছি। প্রথমত তার এই হিস্ট্রিটাকে, পার্সোনাল হিস্ট্রিটাকে, পার্সোনাল ডিজিজ হিস্ট্রি, অর্থাৎ তার যে আগের, অর্থাৎ পাস্ট হিস্ট্রিটাকে কালেক্ট করতে হবে। তার হ্যাবিট, অর্থাৎ তার স্বভাব, তার চালচলন, তার মানসিক ব্যাপার, এই বিষয়গুলোকে কালেক্ট করতে হবে কেস্টিকিং করে। একসাথে ফ্যামিলি হিস্ট্রি দিতে হবে। নেয়ার পরে আমি অ্যানালাইসিস করে তখন বুঝতে পারবো যে আসলে সে কোন মায়াজমের রোগী। সে যদি সাইকোসিস মায়াজমের রোগী হয়, তাহলে প্রথমত তাকে একটা কনস্টিটিউশন অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিব, এবং সবার শেষে চিকিৎসা করতে করতে শেষ সময় আমি অ্যান্টিসোরিক ওষুধ দিব। এটা হচ্ছে নিয়ম। আবার একটু শুনে নেই যে প্রথমে অ্যান্টিসাইকোটিক ওষুধ দিব সেই সমস্ত কেসগুলোতে, এবং সেটা দিয়ে যতদিন চিকিৎসা চলতে থাকে, একটার পর একটা ওষুধ হয়তো চেঞ্জ হতে পারে, অন্য ওষুধ আসতে পারে, কিন্তু সব শেষে চিকিৎসাটা শেষ হবে অ্যান্টিসিক ওষুধ দিয়ে, সালফার কিংবা সুলিনাম, এই টাইপের ওষুধ দিয়ে সেটা শেষ করতে হবে। আর যদি মিক্সড অবস্থা থাকে, যে প্রথমে সাইকোসিস না থেকে যদি সাইকোসিসটার সাথে যদি শরিক থাকে, কিংবা সিফিলিস থাকে, কিংবা সোরা সাইকোসিস, সিফিলিস, তিনটাই একসাথে থাকে, তখন কিভাবে চিকিৎসাটা হবে? তখন আমি দেখবো যে সারফেসে, অর্থাৎ কোন মায়াজমটা বেশি সমস্যা করছে শরীরের মধ্যে, সেইটার ওষুধটা প্রথমে সিলেকশন করব। যদি ধরেন যে প্রথমে হচ্ছে সাইকোসিস এবং সিফিলিস, এই দুইটা একসাথে কাজ করছে, বা দুইটা সিমটমই একই সাথে শরীরের মধ্যে আছে, কোনটা হয়তো একটু কম থাকবে, কোনটা হয়তো বেশি থাকবে, এক সমান কখনোই থাকবে না। অর্থাৎ 50-50 থাকার প্রশ্নই আসে না। আপনার কাছে যদি মনে হয় 50-50 আছে সাইকোসিস সুরা, তার মানে আপনার প্রেসক্রিপশন মানে গেস্টিং হয় নাই কিভাবে, আপনি হয়তো মেন্টাল সিমটমটা ঠিক মতো নেন নাই, কিংবা ফিজিক্যাল কিছু বাদ পড়ে গেছে, অর্থাৎ একটু এদিক সেদিক হবেই। কারণ দুইটা মায়াজম কোনোভাবেই একরকম হতে পারে না, এটা অর্গানের বিষয়। কারণ আমাদের দুর্বল তল ডিজিজটাকে সবল তল ডিজিজটা, অর্থাৎ স্ট্রং ডিজিজটা উইক ডিজিজটাকে সাপ্রেশন করে ফেলে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোরিজমের কথা। সেই হিসাবে আমরা এই বিষয়টা খেয়াল করব। যদি এরকম হয় যে প্রথম হচ্ছে সিফিলিসটা সারফেসে আছে, তখন আমি অ্যান্টিসিফিলিটিক ওষুধ দিব, তারপরে অ্যান্টিসাইকোটিক ওষুধ দিব। আর যদি সোরা, সাইকোসিস, সিফিলিস তিনটা একসাথে থাকে, এবং সেই সাথে যদি সোরাটা যদি বেশি প্রাধান্য থাকে, তখন অ্যান্টিসোরিক ওষুধ প্রথমে, তারপর সাইকোটিক সিফিলিটির মধ্যে যেটা প্রথমে থাকে সেটা, তারপরে এটা। এটা আসলে কি, এটা তো বাস্তব বিষয়। হাউ টু রাইড এ সাইকেল, এটা তো আসলে সাইকেলে চড়িয়ে দেখতে হয়। এটা আপনারা প্র্যাকটিস না করলে এই জিনিসটা বুঝে আসবে না। আমি যতই বোঝানোর চেষ্টা করি, আপনারা রুগী দেখবেন, কেস টেকিং করবেন, এরপরে আপনারা দেখবেন বুঝে গেছেন বিষয়টা। দেন তার ফুড এন্ড ড্রিঙ্কস সম্বন্ধে, অ্যালকোহল, সল্ট, পাঞ্জেন্ট ফুড, কোল্ড অথবা গরম, ঠান্ডা অথবা গরম এই পছন্দ করে। ফ্যাট মিট পছন্দ করে, গরুর মাংস, তারপরে হচ্ছে পোর্ক মিট, শুকুরের মাংস, অর্থাৎ যেগুলোর মধ্যে একটু ফ্যাট আছে, অর্থাৎ রেড মিট, এগুলো পছন্দ করে। নারিকেল পছন্দ করে, সুপারি পছন্দ করে। একসাথে সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে অ্যালকোহল। পাঞ্জেন্ট ফুড, ঝাঁঝালো খাবার গুলো, সল্ট গুলো পছন্দ করে। এই যে দেখেন, আমরা যে জেনারেটিস এর মধ্যে ফুড এন্ড ড্রিঙ্কস মানে বিষয়গুলো নেই, এখানে হয়তো একটা সামারি টানছে, আরো অনেক হয়তো লিস্ট দেওয়া যেত, বাট এগুলো হচ্ছে প্রধান। সেখান থেকে কিন্তু একটা মায়াজাবের কিন্তু ধারণা পাওয়া যেতে পারে। যেমন যদি মিষ্টি যদি থাকতো, তাহলে সেটা আমরা বুঝতাম যে সেটা হচ্ছে শরিক মায়াজাব। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আমি একটু সিস্টেমিক কথা বলি, যে লোকোমোটর সিস্টেম। লোকোমোটর মানে হচ্ছে আমাদের যে অস্থিও আছে, হাড় আছে, এটাকে আমরা লোকোমোটর সিস্টেম বুঝে থাকি। যে এটার যে রোগগুলো আছে, যেমন রিমেটিক আর্থাইটিস, অর্থাৎ আমাদের যে বোনস গুলো আছে সেটা প্রদাহ হয়ে যায়। সেটা জয়েন্টের, স্পেশালি জয়েন্টের মধ্যেই বেশি দেখা দেয়, অথবা হাতে হতে পারে,
পেইন হতে পারে বিভিন্ন জয়েন্টের, শোল্ডার জয়েন্টে হতে পারে, হিপ জয়েন্টে হতে পারে, নি জয়েন্টে হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে, এইগুলো হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস প্রকাশ করে। আর গাউট, গাউট তো বললাম যে এটা একটা শর্ট ভার্সন হতে, দেখেন এই জায়গায় কি বলে মেটাকার্পাল, কার্পাল, মেটাকার্পাল, এই যে শর্ট বোন গুলো যেখানে আছে, সরি শর্ট বোনের যে জয়েন্ট গুলো আছে সেই জায়গাটার মধ্যে হচ্ছে এই গাউট, অর্থাৎ এখানে ইউরিক অ্যাসিড গুলো জমা পড়ে যায়। স্পেশালি পায়ের ক্ষেত্রে বেশি দেখা যায় যে টু আছে, বড় মানে বিগ টু এখানে জমা পড়ে যায়, একই সাথে অ্যাঙ্কেলে জমা পড়ে যায়, তখন হচ্ছে আমাদের পেইন হয়, ফুলে যায়, অর্থাৎ আমাদের যে ইনফ্লামেশন, অ্যাকুইট ইনফ্লামেশন যে সাইন গুলো আছে, রবার ক্যালর ডলর, সেগুলো হচ্ছে দেখা যায়। সায়াটিকা, সায়াটিকা বলতে আমাদের এই যে এখানে যে লাম্বার আছে, এখান থেকে একটা নার্ভ হচ্ছে শুরু হয়, অরিজিনেটেড হয় এখান দিয়ে, অবটিউরেটর ফোরামেন দিয়ে আমাদের এই যে হচ্ছে ফিমার দিয়ে এটা নিচের দিকে নামতে থাকে। সরি চলে গেছে স্লাইডটা। এই হচ্ছে এই নার্ভটা যখন আমাদের এখানে যখন লেসারেশন হয়ে যায় কিংবা যখন ক্র্যাকড হয়ে যায়, হাড় যখন ক্ষয় হয়ে যায়, হাড় যখন বেড়ে যায়, তখন চাপ পড়ে, তখন এরকম বলে যে আমার কোমর ব্যথা হয়, সেটা ব্যথাটা হচ্ছে নিচের দিকে নামে, এই ধরনের কমপ্লেন আপনারা শুনবেন, সেটাকে আমরা বলি সায়াটিকা। লাম্বাগু, লাম্বাগু মানেও এটা হচ্ছে স্পেশালি কোমর ব্যথাকে বোঝানো হয়। কোমর বলতে লাম্বার স্পাইন অথবা লাম্বো স্যাক্রাল যে রিজনটা আছে, সেখানে যে ভার্টিব্রা গুলো আছে সেখানে ক্ষয় হয়ে গেলে, ক্র্যাকড হয়ে গেলে, অথবা ডিস্ক প্রোলাপস হলে এই লাম্বাগু এটা দেখা যায়। একই সাথে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইসিসের আরেকটা ভার্সন লাম্বাগুর, এটা আপনার একটু এদিকে তাকান যে এটা হচ্ছে একদম হেলদি ভার্টেব্রা, এই যেটা এটা হচ্ছে ডিস্ক, সেটা যখন ক্র্যাকড হয়ে যাবে, অর্থাৎ এই দুইটার এখানে প্রেসার পড়বে, তখন হচ্ছে ধরেন ইনফ্লামেশন কিংবা পদাহর তৈরি হয়, এটা কি আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইসিস বলি। এই বিষয়গুলো আরেকটু ডিপলি পড়া দরকার আছে, প্র্যাকটিস অফ মেডিসিন যখন আমরা পড়বো তখন এই জিনিসগুলো দেখবো। তার আগে একটু এখন একটু বুঝে নিই যে এই রোগগুলো, একই সাথে অস্টিও আর্থাইটিস, অর্থাৎ হাড়ের যে প্রদাহ হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, সেটাকে অস্টিও আর্থাইটিস বলি। তারপরে আরো বলতে পারি স্পন্ডোলাইটিস, তো বলা স্পন্ডোলাইসিস বলা হচ্ছে, অস্টিওপোরোসিস হতে পারে, অর্থাৎ হাড়ের স্ট্রং মানে হাড় ক্ষয় বা হাড় শক্তিশালী, হাড় দুর্বল হয়ে গেছে, এখন বলে হাড়টা দুর্বল হয়ে গেছে, সেটাকে বলে অস্টিওপোরোসিস। অর্থাৎ এই বোনসের যে ডিজিজ গুলো আছে এগুলোর হচ্ছে 95% হচ্ছে কাভার করে সাইকোটিক। তার মানে আপনাকে এখানে ওষুধ দিতে চাইলে অবশ্যই তার সাইকোটিক গ্রুপের একটা ওষুধ সিলেক্ট করতে হবে। আমি দেখাচ্ছি শেষে যে সাইকোটিক গ্রুপ ওষুধ কোনগুলো। গাইনোকোলজিক্যাল এসেন্স, সংক্ষেপে বলতে চাই মূল কথাগুলো কেমন হবে। সিক্রেশন গুলো হতে পারে, কি সিক্রেশন হতে পারে, যে কোনো ধরনের অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে, লিকুরিয়া হতে পারে, মিন্স হতে পারে, লুকিয়া হতে পারে, অর্থাৎ ভ্যাজাইনাল যে কোনো ধরনের ডিসচার্জ যেটা ক্লটেড হয়ে যাবে, অর্থাৎ সেখানে জমাট বেঁধে থাকবে, অনেকে বলে ঢেলা ঢেলা টাইপের, এইরকম পেশেন্ট এরকম অভিযোগ করে, স্টিকি, আঠালো, অ্যাটাচ টু দ্য ক্লথ, এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বল তার ব্লাড গুলো অথবা ডিসচার্জ গুলো কাপড়ে লেগে থাকে, ওয়াশ গুলো ঠিক মতো ওঠে না, এটা হচ্ছে সাইকোসিস একটা বিশাল বড় পরিচয়। একই সাথে মেনস্ট্রুয়েশনের সময় সে মাথা ব্যথা এবং সাথে রিমিটিক কমপ্লেন দেখা যায়। আপনারা শুনবেন তার হচ্ছে এই সময়ে মাথা ব্যথা, শরীর ব্যথা, হাত পা ব্যথা, অর্থাৎ এগুলো হচ্ছে সাইকোটিক অরিজিন। একই সাথে পলিইউরিয়া, অর্থাৎ বেশি বেশি পরিমাণ প্রস্রাব হওয়া, মিকচুরেশন হওয়া, এবং ব্রেস্ট পেন, অর্থাৎ এখানে এই পেন গুলো, এই ফিল গুলো হয়। সবগুলো কথা খুবই ইম্পর্টেন্ট কথা আমাদের লাগবে। আমরা একটু দেখে নিই যে মেনস্ট্রুয়েশনের সময় মাথা ব্যথা, রিমিটিক অর্থাৎ হাড় কিংবা মাসেলের ব্যথা, ঘন ঘন প্রস্রাব হওয়া এবং সাথে ব্রেস্ট পেন, এই বিষয়গুলো দেখা যায়। লিকুইড ক্যারেক্টার একটা থিন, পাতলা, বার্নিং, মানে জ্বালা পোড়া করবে, গ্রিনিশ ইয়েলো, এই কালারটা মনে রাখতে হবে, গ্রিনিশ ইয়েলো, কারণ সাইকোসিসের মায়োজমের গুলো আমরা আগে পড়ে আসছি যে পুরুলেন্ট এন্ড ইয়েলো, পাস এবং ইয়েলো এরকম থাকে, তো লিকুইড একটা গ্রিনিশ ইয়েলো থাকে। স্পেশালি ফিশি অডর, মাছের আইসের মতো গন্ধ, এরকম একটা বিকট গন্ধ, এই ধরনের একটা কমপ্লেইন পেশেন্টের কাছ থেকে পাওয়া যায়। সেখানে আপনাকে বুঝতে হবে যে দিস ইজ এ সাইকোসিস ম্যানিফেস্টেশন। দেন সিভিএস কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ গুলো, এগুলো ম্যাক্সিমাম গুলো আমাদের সাইকোসিস মায়াজমের মধ্যে পড়ে। এখানে একটা মাত্র লেখা যে রিউমেটিক হার্ট ডিজিজ, অর্থাৎ এখানে হার্ট ডিজিজ গুলো যেটা রিউমেটিক হার্ট ডিজিজ, অর্থাৎ এখানে আমাদের যে ভাল্ব গুলো আছে, মাইট্রাল বাল্ব, তারপর হচ্ছে অ্যাওর্টিক বাল্ব, এই বাল্ব গুলো হচ্ছে ড্যামেজ হয়ে যায়। একই সাথে ফেলোর স্ট্যাপটোলজি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তারপরে হচ্ছে করোনারি থ্রম্বোসিস, আরো কি কি বলা যেতে পারে, ধরেন হার্টে দেখেন রিং করানো হয়, বাইপাস সার্জারি করানো হয়, অর্থাৎ আমাদের হার্ট গুলো ঠিক মতো ব্লাড পাম্পিং করতে পারে না, সবগুলোই হচ্ছে এই সাইকোসিস মাধ্যমের মধ্যে
কিন্তু পড়ে। অর্থাৎ মোটামুটি ম্যাক্সিমাম যে ডিজিজ গুলো আছে, হার্টের ডিজিজ গুলো আছে, সবগুলো বেশিরভাগ গুলি আমাদের এই এই মানে সাইকোসিস মায়োজমের ক্ষেত্রে বেশি প্রাধান্যযুক্ত হয়। তার মধ্যে দিয়ে স্পেশালি হার্টের যে বাল্ব গুলো আছে, ভালভিউলার ডিজিজ বলি, অ্যাট্রিয়াম সেপ্টাম ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিফেক্ট, আমি এই জিনিসগুলো লিখি নাই কারণ প্র্যাকটিস মেডিসিন আমরা আরো ডিপলি করবো, একটু সামারি দিই, না হলে ক্লাসটা তো বড় হয়ে যাবে। সেই জন্য আমি অন্য জিনিসগুলো নিয়ে আসলে দেন আমি তারপর মোডালিটিটা বলতে চাই যে কখন বাড়ে কমে, স্পেশালি ড্যাম্প ওয়েদারে, রেইনি সিজনে। এই দুইটা খুব বেশি একটা দেখা যায় না, বইয়ের কথা লিখলাম, কিন্তু সানরাইজ টু সানসেট, অর্থাৎ দিনের বেলায় হচ্ছে তার সমস্ত কমপ্লেন গুলো বেড়ে যায়, রাতের বেলায় হচ্ছে ঠান্ডা ওয়েদারে তার সমস্ত জিনিসগুলো কমে যায়। যদি এরকমটা হয় যে রাতে আসলে সে শান্তি পায়, দিনের বেলায় তার সমস্ত কমপ্লেন বেড়ে যায়, যে কোনো কমপ্লেন হতে পারে, যে কোনো সিস্টেমের রোগ হতে পারে, সেটা হচ্ছে দিনের বেলায় যদি বেশি থাকে, রাতের বেলায় যদি কম থাকে, সেটা আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি দিস ইজ এ সাইকোটিক মোডালিটি। ড্রিম, স্বপ্ন জিজ্ঞেস করি, আমাদের স্বপ্ন কি? স্পেশালি ফ্লাইং, ফলিং, অর্থাৎ বিছানা থেকে পড়ে যাচ্ছে, আর তারপরে হচ্ছে উড়ে যাচ্ছে, এই টাইপের স্বপ্ন দেখে। তারপরে ভয়ের স্বপ্নও দেখে, অনেক সময় ভূতের স্বপ্ন দেখে, মানে বিজনেস, সে ব্যবসায় লস খেয়ে গেছে, ইমোশন রিলেটেড লস, তার প্রিয় মানুষ ছুটে যাবে, কার সাথে জানি ভেগে যায় কখন, এই টাইপের একটা চিন্তা থাকে। তারপরে হচ্ছে সে স্বপ্ন দেখে যে সে কিছু ভুল করতে যাচ্ছে, পুলিশ তাকে ধরার চেষ্টা করছে কিন্তু সে আবার হাইড হয়ে যাচ্ছে। এই ধরনের একটা অদ্ভুত বিষয় স্বপ্ন, এগুলো সবগুলো বিষয় পেশেন্টের ক্ষেত্রে কম বেশি আপনি পাবেনই যদি ভালো মতো জিজ্ঞেস করতে চান। পেশেন্টকে জিজ্ঞেস করলে আপনি স্বপ্নে কি দেখেন, সে এটা প্রথমে বলতে পারে না, কারণ সে এটা মনে রাখে না। কিন্তু আপনি যখন ক্লু দিবেন তাকে যে আপনি দেখেন তো মরা মানুষ, উড়াল পাড়া, পড়ে যাওয়া, সাপ, কুকুর, বিড়াল, এগুলো অন্যান্য ম্যাগাজিনের মধ্যে পড়ে, আমি এমনিতেই বলছি, তখন দেখবেন সে বলবে হ্যাঁ হ্যাঁ আমি তো আগে সাপ দেখতাম, আমি তো আগুন দেখতাম, তো মরা মানুষ দেখতাম। এই বিষয়গুলো কিন্তু ড্রিম থেকে আমরা এখান থেকে নিতে পারছি। আমরা এখন একটু ছবি দেখাই যে আসলে তার চেহারাটা কেমন হবে। এই সাইকোসিস মানুষের মাইন্ড একটু মোটা হয়, দেখেন এটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এদের চেহারা গুলো, তার এই সিফুদার ক্যারেক্টার সম্বন্ধে আমরা সবাই জানি, এই জন্য তার ছবিটা আমি এখানে নিয়ে আসছি যে ওনার কথা যদি আপনি মনে রাখেন তাহলে বেশিরভাগ মানে ম্যাক্সিমাম সাইকোটিকের অর্থাৎ ফিজিক্যাল ক্যারেক্টার গুলো পেয়ে যাবেন। অর্থাৎ বয়সের চাইতে এরা সাধারণত একটু বেশি গ্রোথটা হয়, একটু আঙ্কেল টাইপ হয়ে যায়। হ্যাঁ, প্রথম অল্প বয়সী, বয়স হচ্ছে 15 বছর, দেখা যায় 22 বছরের মতো, এরকম টাইপের কিছু থাকে। অর্থাৎ ফেটি থাকে, ফেটি। আপনি যদি একটু এখানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু দেখাই, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন মানে হেলদি, যেটাকে বলে কেলকিরে কালবের মতো, খুবই মানে যেটাকে বলে যে মাংস থল থল, যেটা ফ্ল্যাবি। সো দিস ইজ এ সাইকোটিক। আপনি কিন্তু ডিটেক্ট করতে পারবেন আপনার চেম্বারে প্রথম যখন ঢুকবে তখন দেখিয়ে যান। তারপরে এটা তো স্পেশালি বোঝাই যাচ্ছে যে আঁচিল, তিল, এই টাইপের একটা ব্যাপার ঘাড়ে সাধারণত এখানে থাকতে পারে, এক্সিলে থাকতে পারে, ফেসে থাকতে পারে, ফরিডে থাকতে পারে, নিকে থাকতে পারে। এগুলো স্পষ্ট পরিচয় দিবে আপনাকে দিস ইজ এ সাইকোটিক অরিজিন। দেন তারপরে দেখেন এখানে একটা লাম্পের মতো আছে, লাম্প, অর্থাৎ ট্রিমারের একটা অন্যতম ভার্সন, নরম হতে পারে, শক্ত হতে পারে, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে দিস ইজ সাইকোটিক। এক্সেস এক্সক্রিসেন্স অথবা হাইপার, যে ধরনের পলিফারেশন বৃদ্ধি। আচ্ছা, দেন তারপরে হচ্ছে চোখের ক্ষেত্রে এখানে দেখেন এক ধরনের নোডিউলের মতো আছে, টিউমারের মতো আছে, অথবা এটা ক্যালাজনও হতে পারে। এটা আসলে কেসটি কিনা বোঝা যাচ্ছে না আসলে ক্যালাজন কিনা কিংবা লাম্প কিনা, যেটাই হোক না কেন, সেটা যদি এক্সক্রিসেন্স মানে আপনার বৃদ্ধি হয়, সেটা আপনাকে বুঝতে হবে যে দিস ইজ এ সাইকোসিস ক্লিনিক্যাল ফাইন্ডিং। তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, সাধারণত এটা বলেই দিচ্ছে আগে যে আমাদের টু জয়েন্ট আছে এখানে, সাধারণত এখানে ইউরিক অ্যাসিডটা জমা পড়ে যায়। অর্থাৎ একই সাথে আপনারা দেখবেন যে এটার সাথে সাথে যখন যাদের গাউট হয় তাদের প্রস্রাবের সমস্যা হয়, তাদের হচ্ছে প্রস্টেটের সমস্যা হয়। কারণ কি? ওই কিডনির ফাংশন গুলো ঠিক মতো কাজ করতে পারে না, এই জন্যই তো ব্লাডের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আচ্ছা, দেন চলে যাই, দেখেন এখানে অনেকগুলো ছবি আছে। প্রথমে দেখেন এখানে হচ্ছে ব্রেস্ট লাম্প হয় অথবা টিউমার হয়, আপনার এটা তো খুবই কমন আমাদের কাছে। এটা হচ্ছে সাইকোসিস মায়াজম। এটা সফট হতে পারে, হার্ড হতে পারে, নডুলার হতে পারে, অথবা মুভমেন্ট করতে পারে, মুভমেন্ট নাও করতে পারে। যদি মুভমেন্ট করে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে লাইপোমা, আর যদি মুভমেন্ট না করে সেটা বুঝতে হবে দিস ইজ এ টিউমার। রাইট সাইডের ছবিটা দেখেন, এটা হতে পারে টিউমার, আবার হতে পারে হ্যাপাটোমেগালি, অর্থাৎ লিভার বড় হয়ে গেছে। কি হয়েছে আমি জানি না, সামনে ছবি পড়ছে আপনাদের দেখাই না। তারপর নিচের দিকে দেখেন, এটা হচ্ছে ফাইব্রয়েড, ইউটেরাসের ছবি দেখেন, এখানে দেখাচ্ছে, এখানে একটা এবিসিডি দেখানো হচ্ছে, ওটা দেখানে
এক ধরনের গ্রোথ, মাসেল গুলো বেড়ে গেছে, বড় হয়ে গেছে, ফাইব্রয়েড। এখানে অনেকগুলো ভার্সন আছে, বায়োমা আছে, তারপরে হচ্ছে অ্যাডেনোমাইসিস, অ্যান্ডোমেট্রিয়াসিস, এই বিষয়গুলো সবগুলোই হচ্ছে সাইকোসিস মায়াজমের মধ্যে পড়ে। তারপরে ডান পাশে আছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের হাইপারপ্লেসিয়া মানে কি, এখানে সেলগুলো বড় হয়ে যায়, প্রোস্টেট সেখানে ইনলার্জমেন্ট হয়ে যায়, স্পেশালি মেল পার্সন যারা 45 ইয়ার্স অথবা 40 ক্রস করে গেলে এই সমস্যাগুলো দেখা যায়। দিস ইজ এ সাইকোসিস, মনে রাখতে হবে আমাদের। দেন দিস ইজ মাই লাস্ট স্লাইড, মেল ফিমেল এই বিষয়গুলো দেখেন। সাইকোসিস মায়াজম প্রথম যখন কারোর জন্য অ্যাক্টিভ ভাবে হয়, একবার যখন হয়, মেলের ক্ষেত্রে দেখেন তার জেনেটিলি অর্গানে এই পাঁচটা হচ্ছে কি ইয়েলো ধরনের হয়, ইনফ্লামেশন হয়। ফিমেলের ক্ষেত্রেও দেখেন এখানে লেবিয়া মেজোরা কিংবা লেবিয়া মাইনরাতে এখানেও এই ধরনের ক্রাস্টি, বার্নিং, একই সাথে ডিসচার্জটা এটা থাকবে। এইটা হচ্ছে খুবই কমন যে ডিসচার্জটা থাকবে, সেটা ঠিক থাকবে, পুরো থাকবে, একই সাথে ইয়েলো গ্রিনিশ এই বিষয়গুলো থাকবে, জ্বালা পোড়া থাকবে। গনোরিয়ার পেশেন্ট সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। হতে পারে মেয়েটা কোন রোগ নেই, বিয়ে হওয়ার পর থেকে তার এই ধরনের জ্বালা পড়া শুরু হয়ে গেছে, তার হচ্ছে লিউকোরিয়া বেশি হচ্ছে, সেটা ইয়েলো হয়ে যাচ্ছে, তার মানে হাজবেন্ডের কাছ থেকে তার এই বিষয়টা চলে আসে তার শরীরের ভিতরে। তার আচিল ছিল না, বিয়ের পর তার শরীরে আচিল হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে তার হাজবেন্ড সাইকোসিস মায়াজমের রোগী ছিল, সে ট্রান্সমিটেড হচ্ছে সেটা। তারপরে দেখেন এখানে জেনিটালি অর্গান, এটাকে বলি কন্ডাইলোমাটা, অর্থাৎ স্ক্রোটাম কিংবা এই টাইপের লেবিয়া, অথবা যেখানে আমাদের মেল অথবা ফিমেল জেনিটালি অর্গান গুলো আছে সেখানে এই ধরনের আছে। এটা দিয়ে কিন্তু প্রথমে শুরুটা হয় যে সাইকোসিস মায়াজমটা অ্যাক্টিভ কিনা শরীরে, এটা দিয়ে হয়। একদম শেষের ছবিটা একটা বাচ্চার ছবি দেখাচ্ছে, এটা হচ্ছে অপথালমিয়া নিউনেটারাম, অর্থাৎ কোন গনোরিয়া মায়ের যদি বাচ্চা যদি নর্মাল ডেলিভারি হয়, তখন হচ্ছে যে ওখানে যদি এই এটা থাকে, ডিসচার্জটা থাকে, সেটা যখন চোখে লেগে যায় তখন হচ্ছে এই ধরনের এই অপথালমিয়া নিউনেটারাম এই ডিজিজটা দেখা যায়। দিস ইজ এ শর্ট প্রেজেন্টেশন অফ সাইকোসিস মায়াজম। আমার মনে হয় যে কিছুটা ধারণা বোধহয় আসছে আপনাদের।